দেখো রিগ্রেশনের সাথে কোরিলেশনের পার্থক্যটা আলোচনা করেছি। তো রিগ্রেশনের এখন ডেফিনিশনটা কি দিতে পারি আমরা? দেখো এখানে কি বলেছে দেখি। If the variables x and y in a bivariate distribution are related, we will find that points in a scatter diagram will cluster around a curve called regression curve. If the curve is a straight line, it is called the line. না, আমি এটা ভালো লাগছে না আমার। আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। এখন আমি আমার কনসেপশনটা সেটি প্রকাশ করছি তোমাদের কাছে, যে রিগ্রেশনটা এখানে ডেফিনিশন আমার কাছে ভালো লাগছে না। রিগ্রেশনটা আসলে স্টেপিং ব্যাক টু দ্য অ্যাভারেজ ভ্যালু। এক কথায় যদি বলি, স্টেপিং ব্যাক মানে যেমন আমরা ধরো এই যে উদাহরণটা দিয়েছি, এই শব্দটা কোথা থেকে এসছে? স্যার ফ্রান্সিস গ্যালটন এই রিগ্রেশন শব্দটা প্রথম ব্যবহার করেন, এবং আমি তোমাদের ওখানে শর্ট ফাদার আর টল ফাদার আর তাদের অফস্প্রিং বা পুত্রদের যে উচ্চতার একটা সম্পর্ক দেখিয়েছি, যে টল ফাদারদের উচ্চতার তুলনায় তাদের পুত্রদের গড় উচ্চতা একটু কম হয়, এবং তাদের গড় উচ্চতার তুলনায় তাদের পুত্রদের গড় উচ্চতা একটু বেশি হয়। সেটা মায়ের কারণে আমরা ওই দিন আলোচনা করেছি। তো কারণ যেহেতু সন্তানের ক্ষেত্রে উচ্চতাটা শুধু পিতার উপর নির্ভর, পিতা মাতা উভয়ের উপরে, মায়ের কথাটা যেহেতু উল্লেখ করা হয়নি, তাই মায়ের উচ্চতা দ্বারা প্রভাবিত হয়েছে অন অ্যান অ্যাভারেজ। স্পেশাল কোন একটা কেস থাকতে পারে যেখানে পিতাও লম্বা, মাথা লম্বা, বা মাতা পিতার চেয়েও লম্বা। মনে হয় না আমরা টল ফাদার যেহেতু কনসিডার করছি, সেই ক্ষেত্রে মাতা পিতার চেয়েও লম্বা হবে এই কথাটা আশা তেমন একটা করতে পারি না। কিন্তু আমরা শর্ট ফাদারদের ক্ষেত্রে এটা আশা করতে পারি ইজিলি, যে মাতা পিতার চেয়ে সমান বা আরো লম্বা হতে পারেন। তো এখানে আমরা যদি ফর্মালি ডেফিনিশনটা দিই, তাহলে সিম্পল রিগ্রেশন অ্যানালিসিস ইজ কনসার্নড উইথ দ্য স্টাডি অফ দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল। একটা ভেরিয়েবল ডিপেন্ড করবে অন অ্যানাদার ভেরিয়েবল। যেমন আমরা এখানে দেখা যায় সন্তানের উচ্চতাটা নির্ভর করছে পিতার উচ্চতার দ্বারা। কাজে আমাদের এখানে সন্তানের উচ্চতাটা হলো বা পুত্রের উচ্চতা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর পিতার উচ্চতা হলো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আরেক নামটা হলো, আমরা এটাকে বলতে পারবো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, আর পুত্রের যে উচ্চতাটা সেটাকে আমরা ইনফ্লুয়েন্সড ফ্যাক্টর বলতে পারি। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট এই দুটা কনসেপশন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকে বিভিন্ন অথার। কেউ হয়তো বা এটাকে এক্সপ্লেইন ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম বলে, আবার কেউ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে অনেক সময় এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বলে থাকে। আবার কোথাও কোথাও ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম রেসপন্স ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা রিগ্রেসরও বলা হয়, রিগ্রেসেন্ট, রিগ্রেসর, বিভিন্ন নাম আছে। তো বেসিক কথা একটাই, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। যেটা ইনফ্লুয়েন্স করে তাকে বলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে নির্ভর করে বা প্রভাবিত হয় তাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা এক্সপ্লেইন ভেরিয়েবল বিভিন্নভাবে বলে থাকি। যাই বলি রেসপন্স ভেরিয়েবল, কখনো কখনো কজ আর ইফেক্ট। তো ইফেক্ট হলো এখানে আমরা সন্তানের উচ্চতাটা ইফেক্ট, আর কজ হলো পিতার উচ্চতা। অর্থাৎ পিতার উচ্চতা বেশি হলে সন্তানের উচ্চতা বেশি হবে, বা পুত্রের উচ্চতা বেশি হবে, স্বাভাবিক ব্যাপার কি। এইভাবে কজ ইফেক্ট রিলেশনশিপের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি বলেছি, যে রিগ্রেশন, সিম্পল রিগ্রেশন অ্যানালিসিস ইজ কনসার্নড কিসের সাথে সংশ্লিষ্ট? উইথ দ্য স্টাডি অফ ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল। নির্ভর করছে অন অ্যানাদার ভেরিয়েবল। এই জিনিসটা আমরা অ্যানালাইসিস করছি রিগ্রেশনে। কিসের জন্য করছি? ফর দ্য পারপাস অফ এস্টিমেটিং, আমাদের উদ্দেশ্য হলো এস্টিমেট করা, অর প্রিডিক্টিং, হ্যাঁ, ভবিষ্যৎবাণী করা, কি অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু কার? অফ দ্য ফরমার মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, ইন টার্মস অফ নোন অর ফিক্সড ভ্যালুজ অফ লেটার, মানে পরবর্তীটার মান
মানের ভিত্তিতে, যেমন পিতার উচ্চতা যদি এরকম হয় তাহলে পুত্রটার উচ্চতা কত হবে, এরকম আর কি। যেমন ধরো আমরা জমিতে যদি সার দিয়ে থাকি, তাহলে সার যদি প্রতি হেক্টরে এই পরিমাণ দেওয়া হয়, তাহলে উৎপাদন কি পরিমাণ পাবো। আমরা যদি ব্লাড প্রেশারের সাথে এইজের একটা সম্পর্ক আছে, বয়স যদি এত হয়, এত বছর হয়, তাহলে তার ব্লাড প্রেশার কত আমরা অন অ্যান এভারেজ আশা করতে পারি। এরকম রিলেশনশিপ। আমরা যদি প্রাইস ধরো কোন একটা কমোডিটির 1 টাকা বৃদ্ধি করা হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে, অথবা এই প্রাইস যদি এত টাকা হয়, তার কি পরিমাণ বিক্রি হতে পারে অন অ্যান এভারেজ, এই ব্যাপারটা আমরা রিগ্রেশনের মাধ্যমে আমরা বের করতে পারি। এবং রিগ্রেশন এটি পড়ার উদ্দেশ্যটা কি, এটা পড়ে কি করবে, এই চ্যাপ্টারটা পড়ে, এই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্য হলো আমাদের আসলে ভবিষ্যৎ সম্পর্কে কিছু এস্টিমেশনের প্রয়োজন হয়। এই গ্যাস করা, অনুমান করা, এস্টিমেট করার দরকার হয়। এটা ধরো আমি যে ওয়াইদের বিবাহের একটা উদাহরণ দিয়েছি, সেখানেও দেখা যায় অনুভব সেন্টার বা যে কোনো কমিউনিটি সেন্টারের মালিককে, যে এতজন বরযাত্রী খাবার খাবে, তাহলে কি পরিমাণ তাকে চাল লাগবে, কি পরিমাণ আনুষঙ্গিক জিনিসগুলি লাগবে, সেটা তাকে একটা এস্টিমেট করতে হবে। এই এস্টিমেশনটা তার অতীতের অভিজ্ঞতার প্রেক্ষাপটে সেই এস্টিমেশনটা করে থাকে, এমনি এমনি এস্টিমেশন করে না। যদিও দৈব কিছু কারণে এস্টিমেশনটা ফেলিউর হতে পারে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে বরযাত্রী আসতে দেরি হয়েছে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়েছে, রাস্তায় গাছ পড়ে গেছে, তাই দেখা গেছে যে তাদের খিদে মজে গেছে, বা আসার সাথে সাথে স্ন্যাক্স দেওয়া হলো, তারপরে খাবার খেতে পারেনি। অথবা রাইট টাইমে বরযাত্রী চলে এসছে, গরমের দিন, মালিক মনে করেছে বেশি খেতে পারবে না, পোলাও টোলাও জাতীয় খাবার, একটু পরিমিত রান্না করেছে, কিন্তু হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়া, টাইম ম্যাপিক বরযাত্রী এসছে, আর দেখা যায় গ্রামের অনেকে আছে ভালো খেয়ে ফেলেছে, শর্ট ফেলে দিয়েছে। তো এটি হতে পারে স্বাভাবিকভাবে, এটা দৈব, ব্যাপারটা দৈব, কাজে এটা র্যান্ডমনেস এখানে থাকতে পারে। তবে সিস্টেমেটিক যে ব্যাপারটা, সেটা হলো আমরা যে প্রাইস হোক যাই হোক, আমাদের যে ডিমান্ডের উপর, ডিমান্ডটা নির্ভর করছে প্রাইসের সাপ্লাইয়ের উপরে, বা তার দোকানদারের ব্যবহারের উপরে, দোকানের পজিশনের উপরে, এরকম অনেক কিছুর উপরে নির্ভর করছে। তো যেগুলি, তাহলে ডিমান্ডটা এখানে নির্ভর করছে, ডিমান্ডকে আমরা বলবো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর বাকি যারা যাদের উপর নির্ভর করছে সেই জিনিসগুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা এই ডিমান্ডকে যে জিনিসগুলি বা বিক্রিকে যে জিনিসগুলি প্রভাবিত করছে, ওদেরকে আমরা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে থাকি। এখন এইটা হলো রিগ্রেশনের মুখ্য উদ্দেশ্য। এবং আরেকটা ব্যাপার হলো যে এটা এস্টিমেশনটা দরকার হয় অনেক ক্ষেত্রে। যেমন আমরা ধরো বিদেশ থেকে আমাদের পাউডার দুধ আনবে, এখন পাউডার দুধ স্বাভাবিকভাবে বাচ্চাদের জন্য খুবই জরুরি, প্রয়োজন। তো ড্রাই মিল্ক, তো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, বিভিন্ন বাইরের যে দুধ উৎপাদন হয়, ডেয়ারি ফার্ম অনেক উন্নত, সেখান থেকে আমরা স্বাভাবিকভাবে দুধ আমদানি করে থাকি। এখন আমদানি, আজকে আমার কি পরিমাণ দুধ লাগবে, টেলিফোন করলে যে হ্যালো আমার এত লিটার এত টন পাউডার দুধ লাগবে, এটা বললেই তো সাথে সাথে চলে আসবে না। আমার দেখা যাচ্ছে যে নেগোসিয়েশন করতে, একটা চুক্তি, দরপত্র চুক্তির ব্যাপার স্যাপার থাকে, তারপরে জাহাজে করে স্বাভাবিকভাবে এই সমস্ত মালপত্র আসে। তো 6 মাস 1 বছর আগে এই ধরনের চুক্তি করতে হয়। তো চুক্তি করলে আমি 6 মাস আগে আমার কি পরিমাণ বাচ্চা ছিল যারা পাউডার মিল্কের উপর নির্ভর ছিল, তো স্যারিলাক থেকে শুরু করে বিভিন্ন বায়োমিলটিল আছে। তো এখন আমার দেখা যায় আবার কিছু বাচ্চা দুধ খাওয়া 6 মাসের মধ্যে দুধ খাওয়া ছেড়ে খিচুড়ি টিচুড়ি খাওয়া শুরু করবে, অন্যান্য খাবার শুরু করবে, তারা দুধ খাওয়া বন্ধ করে দিবে, আবার নতুন কিছু বাচ্চা জন্মগ্রহণ করবে। কাজে তাহলে আমি এখন এই যে 6 মাস পর আমার কি পরিমাণ দুধ আসবে লাগবে, এটা আমাকে একটা অনুমান কিভাবে করব, অর্থাৎ অতীতে আমার কি পরিমাণ এরকম লেগেছে, এই সমস্ত কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আমাকে মডেল ফিট করতে হবে। ডাটা নিয়ে, অতীতের ডাটা নিয়ে আমরা যদি রিগ্রেশন মডেল ফিট করি, তাহলে ওখান থেকে আমরা একটা ধারণা পেয়ে যাবো যে আমার কি পরিমাণ দুধ আমদানি করা প্রয়োজন আগামী বছর বা 6 মাস পর। এই কারণে রিগ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কোন একটা ফ্যাক্টরি মালিক তিনি চাচ্ছেন যে তার কমোডিটির প্রাইস বাড়িয়ে দিতে। এখন বাড়িয়ে দিলে স্বাভাবিকভাবে আমরা জানি যে লাক্সারিয়াস গুড যদি হয়ে থাকে, তাহলে সেই সমস্ত দ্রব্যাদির ক্ষেত্রে দাম বাড়ানোর সাথে সাথে অনেক সময় ডিমান্ড ফল করে। সেই কারণে
ডিমান্ড যদি কমেই যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে সে উৎপাদন করে ফেললো, আর ডিমান্ড কম মার্কেটে, তাহলে তো উৎপাদিত দ্রব্য পড়ে থাকবে। তখন কিন্তু আরমান, আমি ক্লাসে আছি যে। নমস্কার, আমি ক্লাসে, তো কিছু বলবা জরুরি? দরজাটা লাগানোর ব্যবস্থা করো দ্রুত। হ্যাঁ, আচ্ছা, এলিজাকে দেখাও, ঠিক আছে। কি বলবা বলো, আমি ক্লাসে, কি কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, হল। আচ্ছা যাই হোক, এখন দেখো, উম, যেমন তো এই যে কি কি বললাম, ইয়ের তোমার প্রাইস, কোন ফ্যাক্টরির মালিক তিনি প্রাইস বাড়িয়ে দিতে চান, তো বাড়িয়ে দিলে তার তো ডিমান্ড কিন্তু তখন কমে যাবে। যদি লাক্সারিয়াস গুডস হয়ে থাকে বা একেবারে ভেরি এসেনশিয়াল গুডস না হয়ে থাকে, অথবা তার সাবস্টিটিউট গুড আছে, তখন কিন্তু এটা ডিমান্ড কমে যাবে। সেই কারণে উৎপাদন করে ফেললে তখন কিন্তু মার্কেট ডিমান্ড নেই, তখন জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে অতীতে দেখা যায় বিভিন্ন প্রাইস এবং যে ডিমান্ড, এই অ্যানালিসিস করে মডেল, রিগ্রেশন মডেল ফিট করার মাধ্যমে ওই অতীতের ডাটা দিয়ে সেখান থেকে বের করা যায় যে প্রাইস যদি 1 টাকা বৃদ্ধি করা হয় তাহলে কি পরিমাণ হ্রাসপ্রাপ্ত হতে পারে, বিক্রিটা কি পরিমাণ কমতে পারে। তখন এই ধারণা নিয়ে সে মালিক ইচ্ছা করলে তখন তিনি প্রাইস বাড়ানোর প্ল্যান করে, তাহলে উৎপাদন কি পরিমাণ কমে যাবে ওই পরিমাণ উৎপাদন তিনি কম করলেন। যার কারণে রিগ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এটা একটা বিরাট বই, এটার উপর অনেক অ্যানালিসিস অনেক ধরনের হতে পারে, যা চিন্তা করতে পারবে না। এবং এই অ্যানালিসিসের মাধ্যমে আমরা শুধু যে ডিমান্ড কত হবে প্রাইস বাড়ালে, শুধু সেটা না, আমরা মডেল ফিট করতে পারি যে আমার প্রাইসের প্রভাবটা ডিমান্ডের উপর কেমন, তারপরে সাপ্লাইয়ের প্রভাব কেমন, নেসেসারি সাবস্টিটিউট গুডসের সেটার প্রভাব কেমন, তারপর দোকানদারের ব্যবহার কেমন প্রভাবিত করছে, এরকম অনেক ফ্যাক্টর, তাদের ইন্ডিভিজুয়াল ইফেক্ট গুলো আমরা অ্যানালিসিস করতে পারি এবং বের করতে পারি এখান থেকে। কারণে তখন আমরা যেমন ধরো উৎপাদনের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর উৎপাদনকে প্রভাবিত করে, আমরা রিগ্রেশন অ্যানালিসিস করে এখান থেকে বের করে ফেলতে পারবো যে আমি যদি সিড এই পরিমাণ ব্যবহার করি, আমি যদি ইরিগেশন 2 বার দিই, টিলেজ কস্ট পরিমাণ করি, আমি যদি হার্বিসাইড ব্যবহার করি, পেস্টিসাইড এই পরিমাণ দিই, হার্বিসাইড এই পরিমাণ দিই, আমার লেবার কস্ট এই পরিমাণ থাকে, তাহলে আমার উৎপাদন কি পরিমাণ হবে। ইরিগেশন অ্যানালিসিসের মাধ্যমে আগাম কিন্তু একটা ধারণা পাওয়া সম্ভব হয়। যার কারণে এই অ্যানালিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটার সাথে সাথে আমরা লেবার 1 ইউনিট বৃদ্ধি করলে, একজন যদি বেশি লেবার দেওয়া হয় বা একজন লেবার যদি বেশি ইনপুট করা হয়, তাহলে আমার উৎপাদন কতটুকু বৃদ্ধি পেতে পারে, আমার টিলেজ কস্ট যে পরিমাণ করেছি তার থেকে যদি আরো বাড়াই তাহলে আমার উৎপাদন কতটুকু বাড়তে পারে, অথবা কোনটার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে কোনটাতে হ্রাস পাচ্ছে, এই জিনিসগুলি আমরা ধারণা নিতে পারি এবং ওগুলি সম্পর্কে আমরা অ্যানালিসিস করার ফলে আমাদের অনেক সাবধানতা আমরা এই করতে পারি। কিরকম, যেমন ধরো রিগ্রেশন, এমন ধরনের রিগ্রেশন রয়েছে যে ব্যাংকিং সেক্টর পর্যন্ত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ধরো এই এক ধরনের রিগ্রেশন আছে যেটাকে লজিস্টিক রিগ্রেশন বলা হয়, যেটা মডেল ফিট করার মাধ্যমে লোন যে দেয়, লোন দিলে কারা কারা লোন পরিশোধ করে না, এবং তাদের বৈশিষ্ট্যটা পরবর্তীকালে এই রিগ্রেশন মডেল ফিট করে বা অ্যানালাইসিস করে ওখান থেকে বের করা যায় যে লোন পরিশোধ না করার ক্ষেত্রে, অর্থাৎ ডিফল্টার হওয়ার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টর। তখন কেউ নতুন লোনের জন্য অ্যাপ্লাই করলে ম্যানেজার বা যিনি ব্যাংকিং সেক্টরে এই সাইটটা ডিল করবেন, তিনি ইচ্ছা করলে তখন মডেল ফিট করে ওখান থেকে সিগনিফিকেন্ট ফ্যাক্টরগুলো, রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করে কেউ যদি নতুন লোন দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, তাকে কিছু কোশ্চান কুইয়ারি করে তখন উত্তরগুলি পেলে যদি দেখা যায় রিস্ক ফ্যাক্টরের সাথে তার কিছু বৈশিষ্ট্যের মিল আছে, তখন তাকে লোন না দেওয়ার ডিসিশন নিতে পারে। এরকম ব্যাংকিং সেক্টরের রিগ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেডিকেল সায়েন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রিগ্রেশন, বিশেষ করে লজিস্টিক রিগ্রেশন মডেল। যেখানে দেখা গেছে যে আমার কোন একটা, যেমন করোনা, বর্তমানে এখন করোনা প্যান্ডামিক সিচুয়েশন ভেরি ওয়ার্স সিচুয়েশন, এখন আমি বলবো ভেরি ভেরি ওয়ার্স সিচুয়েশন, অত্যন্ত খারাপ অবস্থা হয়েছে এখন এই প্যান্ডামিক সিচুয়েশনটা।
সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। এখন আমরা রিস্ক ফ্যাক্টরগুলি কোনগুলি, যেমন মাস্ক না পরা, তারপরে গণসংযোগে বা বেশি অন্যদের সাথে মেলামেশার যাদের কাজকর্ম আছে, অ্যাক্টিভিটি যাদের জনগণের সাথে বেশি, তাদের বেশি হচ্ছে, বা ব্যাংকিং সেক্টর বেশি হচ্ছে, কোন কোন ব্যাপারগুলি রিস্ক ফ্যাক্টর, আমরা এখানে ডাটা অ্যানালিসিস করে ওখান থেকে রিস্ক ফ্যাক্টরগুলি বের করে তুলতে পারবো, এবং এটা করার ক্ষেত্রে রিগ্রেশন মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো তাহলে আমি তোমাদের এটা আর মডেল ফিট করাটা আসলে তোমাদের জন্য এত জরুরি না, কারণ এটি আমি আসলে এই সাবজেক্টটাই অনার্সে 4th ইয়ারে পড়াই, এটা ডিটেইলস ব্যাপক আছে আমি, এবং আমার এটার উপরে কি বলবো আর একটু প্র্যাকটিস বেশি এই সাবজেক্টটার উপরে। তো আমি মনে করি মডেল ফিটিংটা তোমাদের এত গুরুত্বপূর্ণ না, তবে আমি কিভাবে লিস্ট স্কোয়ার মেথড অফ লিস্ট স্কোয়ার জিনিসটা কি, এটা অর্থাৎ মডেল যখন ফিট করা হয়, ধরো ডাটা আছে তোমার, সেই ডাটাগুলি এমন ভাবে আছে যে ওখানে এই যেমন এই একটা মডেল দেখো, y আলফা প্লাস বিটা এক্স প্লাস এরর টার্ম এপসাইলন। তো এখানে এরর টার্মটা দেওয়া হচ্ছে র্যান্ডম টার্মের জন্য, অর্থাৎ যে দুই বিভাগের কারণে দেখা যাচ্ছে একই পরিমাণ সার দেওয়া সত্ত্বেও উৎপাদন কম হলো কোন একটা প্লটে বা বেশি হলো, এই যে ব্যাপারটা অনেক সময় দেখা যায় বজ্রপাত পড়লো ওই প্লটটাতে, তখন ধান জ্বলে গেল, ধান হলো না, বজ্রপাত যে সমান দিয়েছি, তো এরকম র্যান্ডম করে। আর আরেকটা ব্যাপার হলো আমরা শুধু সার দ্বারাই উৎপাদন প্রভাবিত হয় না, আরো অনেক ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলি মডেলে ধরে নিই, তখন ওগুলি স্বাভাবিকভাবে র্যান্ডমের মধ্যে ঢুকে পড়ে। আর সেগুলি কিন্তু র্যান্ডম না, ফিক্সড, কিন্তু ফিক্সড হলে কি হবে, র্যান্ডমের সাথে যুক্ত হলে সবকিছু র্যান্ডম হয়ে যায়। যেমন আমি বলেছি মাতালের সাথে যুক্ত করে যদি সুস্থ মানুষকে বেঁধে দেওয়া হয়, যুক্ত করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই সুস্থ মানুষ আর সুস্থির থাকতে পারবে না, সেও মাতালের মতো নড়াচড়া করবে। ঠিক তদ্রুপ র্যান্ডমের বৈশিষ্ট্য। এখন ধরো আমরা এখানে আলফা আর বিটার মানটা আমাদের বের করতে হবে, আর এমন ভাবে আলফা বিটা বের করতে হবে যাতে আমার এররটা মিনিমাম হয়, তাই এই মেথডটাকে বলা হয় লিস্ট স্কোয়ারস মেথড, মানে এররটা সাম অফ স্কোয়ারসটা যাতে মিনিমাম হয়, এইভাবে এমন ভাবে আলফা আর বিটার মানটা বের করা হবে। এখন এই আলফা বিটা বা কোথাও এ বি বলা হয়, কোন বইতে এ দেয়, ইন্টারসেপ্ট টার্মকে বি দেয়, স্লোপ কোফিশিয়েন্টকে বা স্লোপকে, যেটাকে রিগ্রেশন কোফিশিয়েন্ট বলি, এটাকে বি দিয়ে থাকে, কিছু আসে যায় না, আলফা দাও, বিটা দাও, এ দাও, বি দাও, সি দাও, ডি দাও, কিছু আসে যায় না, শুধু বলে দিলে হবে যে কোনটা ইন্টারসেপ্ট, কোনটা স্লোপ, বা কোনটা রিগ্রেশন কোফিশিয়েন্ট। এখন চলো আমি তোমাদের দেখাচ্ছি, ধরো আমরা যদি একটা রিগ্রেশন মডেল কনসিডার করি, যেটাতে ধরো এরকম ধরনের আছে y ইজ ইকুয়াল টু, ধরো আমরা লিখলাম a প্লাস বি এক্স প্লাস ই বাই ইউ, নো প্রবলেম, এরর টার্ম, কোনো বইতে ই দেয়, অ্যাপসাইলন দেয়, একটা কিছু দিলে হবে, সমস্যা নেই, ইউও দেয় কোনো বইতে। এখন দেখো আমরা এ ইজ ইকুয়াল টু কি পাবো, এই রিগ্রেশন মডেল যদি ফিট করি, এই এররটাকে মিনিমাইজ করে, মূলত আমাদের ফাংশনকে মিনিমাইজ করার সিস্টেম আছে, কোন একটা ফাংশনকে, অর্থাৎ এইটা এখান থেকে আমরা বের করব এই যে এরর টার্ম, এই যে এপসাইলন, এইটা ইজ ইকুয়াল টু আমরা তখন লিখতে পারি যে y মাইনাস a মাইনাস bx, এই bx, এবং এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটাকে আমরা স্কোয়ার দিতে পারি, পুরোটাকে স্কোয়ার করে দিতে পারি। তারপর এখানে যদি সাম নিয়ে থাকি, যে n সংখ্যক আমার প্লট আছে, তাহলে n সংখ্যক প্লটের উৎপাদন, ঠিক ততটুকু এখানেও তাহলে সাম হবে। এখন কোন একটা ফাংশনকে তোমরা, আমি জানি না ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়েছো কিনা, যেমন বা আন্ডার গ্রাজুয়েটের না পড়লেও তোমরা যদি ইন্টারমিডিয়েটে পড়ে থাকো এরকম, যে কোন একটা ফাংশনকে ম্যাক্সিমাম বা মিনিমাম করার ক্ষেত্রে
ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মান 0 ধরা হয়, ইকুয়েটিং 0। তারপর ওখান থেকে রুট বের করে সেকেন্ড ডিফারেন্সিয়েশনের মধ্যে যদি ওই মানটা বসিয়ে দেওয়া হয়, যেটার জন্য মান দেখা যায় নেগেটিভ পাওয়া যাবে, ওইটাতে যদি নেগেটিভ পাওয়া যায় ওইটাতে ফাংশনটা আমরা বলি ম্যাক্সিমাম, ওই মানের জন্য ফাংশনটার মান ম্যাক্সিমাম। আর যদি পজিটিভ পাওয়া হয় তাহলে ওইটাকে বলা মিনিমাম। এটা একটা তোমরা পড়েছো কিনা আমি জানি না, পড়ে আসছো তোমরা এরকম? জি স্যার। গুড, ভেরি নাইস, তাহলে তো হলোই। এখন দেখো এইটার ক্ষেত্রে আসলে কি করা হবে, এখানে এই অ্যারো টার্ম যে এটা আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটাকে আমি যদি লিখি, দেখো অর্থাৎ এখানে ধরা এটাকে ই যদি ধরি, এই অ্যাপসাইলন এই সাম অফ স্কয়ারস, এটা অ্যারো সাম অফ স্কয়ারস এটাকে বলা হয়, এটাকে ই যদি ধরি তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা ডেল্টা ই এটা ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তুমি এখানে এর সাপেক্ষে করো, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে স্বাভাবিকভাবে আমাদের সাম সামের জায়গায় থাকুক, কিন্তু এই জিনিসটাকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা প্রথমে পুরোটাকে এ যদি মনে মনে ধরি তাহলে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার হলে অর্থাৎ এ টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে n ইনটু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এই জিনিসটা তখন আমরা ডিফারেন্সিয়েশন করে পাবো এই যে সামেশন অফ ধরো y মাইনাস a bx, এই পুরোটা এটাকে আমি যদি এ ধরি পুরোটাকে সামের জায়গায় থাকুক তাহলে এ টু এ স্কয়ার, তাহলে 2 এখান দিয়ে চলে আসবে, 2 কনস্ট্যান্ট টার্ম সামের বাইরে বসিয়ে দিই। এখন দেখো এইটা যেহেতু এ না, এটা এর ফাংশন, সো এর সাপেক্ষে আবার এই জিনিসটাকে পুরোটাই ডিফারেন্সিয়েশন করলে তখন এইটা আমাদের আসে ওয়াই এর মধ্যে নাই 0 ডিফারেন্সিয়েশন করলে এর সাপেক্ষে এ কে করলে -1, সো এই জায়গায় একটা -1 আমার আসবে, -1 ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। আর এখানে এ নাই কাজে 0 ডিফারেন্সিয়েশন করলে, এখন ইকুয়েটিং 0 এটা একটা ইকুয়েশন পেয়ে যাব। একইভাবে আমরা যদি বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, বি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তখন আমরা এখানে একই রকম ভাবে পাবো, শুধু এখানে যেহেতু বি সাপেক্ষে করছি -x পাবো, -x পাবো ইকুয়েটিং 0। তো এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে এ আর বি এর মান পাওয়া যাবে, এবং এই এ আর বি এর মানটাই হবে লিস্ট স্কয়ারস মেথডে এদের মান। তাই এদেরকে বলা হচ্ছে এই যে আমরা বলি অনেক সময় যে ফিট দা রিগ্রেশন মডেল অথবা এস্টিমেট দা প্যারামিটার এ এন্ড বি। এ আর বি কে প্যারামিটার বলা হয়, প্যারামিটার মিন্স আননোন কনস্ট্যান্ট, যে ফাইন্ড দা অথবা এস্টিমেট দা প্যারামিটার এ এন্ড বি বাই ইউজিং লিস্ট স্কয়ারস মেথড। লিস্ট স্কয়ারস মানে এরর সাম অফ স্কয়ারস কে, এই যে এরর সাম অফ স্কয়ারস আছে কোথায়, এই যে কার্সরটা, এই জিনিসটাকে মিনিমাম করা। তো এখানে আমাদের ওই যে মান বের করে আবার সেকেন্ড ডিফারেন্সিয়েশন বসানোর দরকার হয় না, এখানে জাস্ট এ আর বি এর মান এইভাবে ফার্স্ট ডিফারেন্সিয়েশন এর সাপেক্ষে বি এর সাপেক্ষে করে ইকুয়েটিং 0 করে যদি আমরা সলভ করে দুটি, তাহলে এ আর বি এর যে মান পাবো তাহলে ওই দুটা মানে হলো লিস্ট স্কয়ারস এস্টিমেট এ আর বি এর। এবং এইটা আমরা কিভাবে আলটিমেটলি আমরা সেই দুইটা মান এরকম পাবো দেখাচ্ছি তোমাদের। তাহলে a ইজ ইকুয়াল টু, এইভাবে যদি আমরা দুটাকে এস্টিমেট করি, a ইজ ইকুয়াল টু আমরা পাবো y বার মাইনাস b x বার, এই রিগ্রেশন মডেলে এর মান পেয়ে যাবো এইভাবে, অর্থাৎ y এর মানগুলো যোগ করে যতটা থাকবে তত দিবা, x এর মানগুলো যতটা থাকবে, ধরো y হলো ডিমান্ড মানে কি কত কি পরিমাণ বিক্রি হয়েছে, x হলো প্রাইস,
প্রাইস 5 টাকা, বিক্রি কতটা হয়েছে, প্রাইস 10 টাকা, বিক্রি কতটা হয়েছে, প্রাইস 12 টাকা, বিক্রি কতটা হয়েছে, এরকম বিভিন্ন প্রাইসের জন্য বিক্রি। তো গড় বিক্রি বিভিন্ন প্রাইস, ধরো প্রাইস আমি কনসিডার করেছি 20টা প্রাইস, তাহলে 20টা প্রাইসের হয়েছে সেই গড়ের বিক্রিটা এখানে নিলাম, আর 20টা প্রাইস এভারেজ করলাম, যোগ করে 20 দিলাম। আর এটা হলো এখন এটা কি করতে হবে, বিক্রয় 60% দিয়ে কি ইজ ইকুয়াল টু শব্দ আসে x মাইনাস x বার y মাইনাস y বার, আর নিচে হলো সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার। এটা এই হলো আমাদের মূলত রিগ্রেশন কোএফিশিয়েন্ট বি, এটাকে রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ y অন x বলা হয়। তবে এইভাবে আমরা এখন এটাকে ওয়ার্কিং ফর্মুলা হিসেবে যদি লিখতে চাও, জাস্ট তুমি এটাকে এইভাবে ভাঙিয়ে লিখতে পারো, যেভাবে কোরিলেশনের সময় বের করে লিখেছো, এটাকে সামেশন অফ x y লিখতে পারো, আর এটাকে মাইনাস এই সামেশন অফ x ব্র্যাকেট সামেশন অফ y। আমরা এখন বাইরে চলে যাবে লিখতে গেলে, এখানে ডিভাইড বাই ভুল হয়েছে, এই যে নিচে এখানে m, এই আর এটা হলো সামেশন অফ y, অর্থাৎ x এর ডাটাগুলি যোগ করো, লিখো ইনটু ইনটু y ডাটাগুলি যোগ করো, ডিভাইড বাই m, আর নিচে হয়ে যাচ্ছে সামেশন অফ, আমার কার্সরটা খুব নড়াচড়া করছে, x স্কয়ার মাইনাস এখানে সামেশন অফ x, এটা হোল স্কয়ার বাই n, এইভাবে অথবা nx বার স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারি এই ওয়ার্কিং ফর্মুলা হিসেবে। কাজেই এই দুটা যদি তোমাদের একটা মডেল ফিট করতে বলে, তার মানে এ আর বি এর মান বের করা। ওকে, ক্লিয়ার? ওকে, আমি মুছে বলছি এখন। এখন তারপরে দেখো এই জিনিসগুলি, এই যে আমি যা করেছি ওই কাজটাই করেছি আর কি, আমি খুব সহজে বুঝিয়ে দিয়েছি। এখানে ওই জিনিসটারে একটু বড় করে লিখেছে, যা আমি লিখেছি তাই এখানে করেছে। এখন দেখো, অর্থাৎ রিগ্রেশন মডেল দুটো হতে পারে, একবার ওয়াই কে ডিপেন্ডেন্ট ধরে তুমি এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারো, আবার তুমি এক্স কে ডিপেন্ডেন্ট ধরে ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারো। যখন এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ধরবা, তখন সূত্রের মধ্যে বি যখন বের করবা, তখন সূত্রের মধ্যে নিচে এক্স এর সাম অফ স্কয়ারস অফ এক্স হবে। আর যদি ওয়াই কে তুমি ইন্ডিপেন্ডেন্ট ধরো, তাহলে এক্স কে ডিপেন্ডেন্ট ধরো, তাহলে সূত্রের মধ্যে বি যখন বের করবে রিগ্রেশন কোএফিশিয়েন্ট, তখন সূত্রের মধ্যে নিচে সাম অফ স্কয়ারস অফ ওয়াই হবে, অর্থাৎ সামেশন অফ ওয়াই স্কয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কয়ার ডিভাইড বাই n, এটা হবে। আর কোনো পরিবর্তন নাই, উপরে একই। এখানে ট্যানজেন্ট জিনিসটা একটু দেখিয়েছে, এটা কিছুই না। এখন দেখো, যদি আমাদের এখানে রিগ্রেশন কোএফিশিয়েন্টের বিভিন্ন মান ধরেছে, বিভিন্ন মান ধরা মানে কি, যেমন ধরো আমরা একটা এখানে কি ধরেছে,
যে বি ইজ ইকুয়াল টু 0, ওয়াই ডাজ নট চেঞ্জ ফর চেঞ্জিং এক্স। তার মানে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান 0 হওয়ার অর্থ হলো ধরো প্রাইসের ইফেক্টটা যদি ডিমান্ডের উপর না থাকে, মানে কি ডিমান্ডের উপর প্রাইসের ইফেক্ট থাকবে না, এরকম কোন জায়গায় হতে পারে বলো তো? কখন, কোন ধরনের কমোডিটিতে হতে পারে? কোন ধরনের কমোডিটি? লবণ। আচ্ছা, মৌলিক যেগুলো লাগেই আমাদের সবসময় ইউজ করতে হ্যাঁ, হয় এরকম দ্রব্য। প্রয়োজনীয় জরুরি। যেমন ধরো এখন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, সরি এটা সুন্দর হয়নি কেন, এই দেখো ওয়াই, ধরো ওয়াই লবণের ডিমান্ডটা, বিক্রিটা, তো ওয়াই ইজ ইকুয়াল টু ধরো আমরা এখানে দেখছি ধরো আমার এ আর বি, বি আছে বি এক্স। এখন ধরো আমরা এররকে মিনিমাইজ করে মডেল ফিট করলাম, এটার মান বের করলাম আর এটার মান বের করলাম, তাহলে এটাকে এস্টিমেটেড মডেল বলা হয়, তখন এটা এস্টিমেট করব। এখন এই রিগ্রেশন মডেলের সুবিধা হলো এক্স এর প্রাইস বিভিন্ন মান দিয়ে আমি এই ডিমান্ড কত হতে পারে বের করতে পারি। এখন ধরো এই মানটা পেলাম 0, এই মানটার মান 0 পাওয়া মানে কি, কখন রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান 0 হবে? যখন প্রাইস বাড়ানো হোক কমানো হোক ডিমান্ডের কোনো পরিবর্তন হয় না। প্রাইস বাড়ানো বা কমানো যাই করি না কেন, যদি ডিমান্ডের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে ডিমান্ডের সাথে প্রাইসের কোনো সম্পর্ক আছে। প্রাইস বাড়ায় কমায় যাই করি না কেন, তাহলে আমরা যদি ডিমান্ড একই থাকে তার মানে প্রাইসের সাথে ডিমান্ডের সম্পর্ক আছে বলবো না নাই? নাই স্যার। কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই। কাজেই আমরা এই ক্ষেত্রে এই 0 হওয়ার অর্থ হলো যদি সাধারণত নেসেসারি গুডসের ক্ষেত্রে, যেমন আমি লবণের উদাহরণ দিয়েছি, লবণ দাম বাড়ানো হোক কমানো হোক আমাদের তরকারিতে আমাদের যেটুক লাগে ওইটুক আমরা দিয়ে থাকি। অন্য খাবারটা আবার একটু দেখা যায় কম হয়েছে দাম, বেশি করে পেয়ে গেলাম, দাম কম দিয়ে নিয়ে গেলাম, বেশি করে খেয়ে নিলাম, কিন্তু এখানে লবণ তো বেশি করে খাওয়ার সুযোগ নেই। কাজেই এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যদি এরকম গুড কনসিডার করি তখন সেটার ক্ষেত্রে 0 হওয়ার সম্ভাবনা থাকে প্রভাবটা। এখন দেখো যদি বিটার মানটা, আর এই জিনিসটা কি, এটা হলো দেখো মানে প্রাইসের ইফেক্ট নেই, ধরো 0, তাহলে এই টার্মটা থাকবে না, পুরোটা বাদ। তারপরও কি পরিমাণ ডিমান্ড আছে, একটা নির্দিষ্ট পরিমাণ ডিমান্ড আছে, সেটা এইটা এ অন এন এভারেজ একটা ডিমান্ড আছে, প্রাইসের প্রভাব যাই থাকুক না থাকুক একটা পরিমাণ ইয়ে হচ্ছে। যেমন জমিতে ফার্টিলাইজার ব্যবহার করলে যদি কেউ না করে, করুক না করুক কিছু আসে যায় না, তারপরে দেখা যায় প্রাইসের প্রভাবটা বাদ দিলেও একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হবে। সরি প্রাইস না, কি বলছি, সারের, ফার্টিলাইজারের প্রভাবটা আমরা কনসিডার না করলেও এটা যদি বাদ দিয়ে দিই তাও দেখা গেছে আমার জমিতে একটা সার না দিলে একটা উৎপাদন হবে, জমিতে বীজ বপন করার ফলে একটা উৎপাদন হবে। আমার ফার্টিলাইজারের কোনো প্রভাব কনসিডার না করলেও কিছু আসে যায় না, ফার্টিলাইজার বাদ দিয়ে দিলে একটা উৎপাদন হবে, সেটা হলো ইন্টারসেপ্ট টার্মটা। হ্যাঁ, যেমন ধরো আমরা যদি ইনকামের সাথে কনজাম্পশন মডেল ফিট করতে চাই, তাহলে আমি বলে স্যার আপনি ইকোনমিক্সের উদাহরণ বেশি দিচ্ছেন কেন, মানে এগুলি বুঝতে তোমাদের সুবিধা হচ্ছে। যেমন ধরো ইনকাম 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 এক্স আর এটা হলো কনজাম্পশন। তো ইনকামের যদি এখন আমার ধরো ইনকাম 0, কোনো এক্স এর মান 0 হলে এই টার্ম থাকবে না, আবার বি এর মান 0 হলে এই টার্ম থাকবে না, দুই ক্ষেত্রে থাকবে না। তা আমার কোনো ইনকাম নেই, তারপর আমার তো বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে, তাহলে তারপর আমার ইনকাম নেই তথাপি আমার যে কনজাম্পশনটা, তারপর আমি কিছু খেতে হচ্ছে, আমাকে কিছু খরচ হচ্ছে, আমার ধার করে পাই খাই, অথবা মিলাদ মাহফিলে ঘুরে ঘুরে খাই, অথবা বিভিন্ন কমিউনিটি সেন্টারে ঘোরাঘুরি করে খাবার খাই, যাই করে বিভিন্ন নিমন্ত্রণের মানে যোগদান করে, মানে অনুষ্ঠানে যোগদান করে বেঁচে থাকি, যাই করি কিছু কনজাম্পশন আমার হচ্ছে, তাহলে সেটা ইন্টারসেপ্ট টার্ম। ওকে, তাহলে এই টার্মটা ভ্যানিশ হওয়ার হতে পারে, এটা হলো যদি প্রাইসের কোনো ইফেক্ট না থাকে বা এক্স এর কোনো প্রভাব নেই, বিটার বি মান 0, তাহলে এই টার্ম থাকবে না। আবার আমরা যেমন ইনকামের উদাহরণ দিয়েছি, কোনো ইনকাম নেই,
তাহলে আমার এই টার্মটা 0 হতে পারে। বা আমি জমিতে কোনো সার দিইনি, কাজে এটা যদি ফার্টিলাইজার হয়ে থাকে, এটা স্বাভাবিকভাবে সার দিইনি 0, এই টার্ম থাকবে না। তারপরে যে উৎপাদন সেটা হলো এ। ওকে, এখন দেখো বির মান যদি 2 হয় তাহলে ইন্টারপ্রিট কিভাবে করব? তার মানে আমরা সাপ্লাই, ধরো আমরা প্রাইস 2 যদি ধরি, 2 ধরলে প্রাইসের সাথে সাপ্লাই মিলে না, সরি ডিমান্ডের সাথে স্বাভাবিকভাবে নেগেটিভ সাইন ধরি। প্রাইস যদি বাড়ে ডিমান্ড কমবে, যদি কমে ডিমান্ড কমে, যদি ধরো লাক্সারিয়াস গুডস এরকম কোনো একটা কনসিডার করলাম, তাহলে এটা ইন্টারপ্রিট করব কিভাবে? এটা করব যে ধরো b = -2 implies that demand will decrease on an average by 2 units. লিখো তোমরা যে b = -2 implies that demand মানে y will decrease on an average by 2 units for 1 unit increase in x. b = -2 indicates that y will decrease on an average for 1 unit increase in x. x এর 1 ইউনিট বৃদ্ধির জন্য y হ্রাস প্রাপ্ত হবে অন এন এভারেজ কতটুকু? এই -2 এই আছে তো, তাই ডিক্রিজ বলে আর -2 বলা লাগবে না। y will decrease on an average by 2 units for 1 unit increase in x. বুঝা গেল? ক্লিয়ার? এখন দেখো বুঝতে পারছো কিনা বলবা তো? জি স্যার। যদি +2 হয় তাহলে আমরা ইন্টারপ্রিট করতে পারি, যেমন এখানে তখন আমরা উদাহরণটা যদি সাপ্লাই বলি অথবা আমরা প্রোডাকশনের সাথে ফার্টিলাইজার বলি বা ইরিগেশন বলি, তাহলে আমরা বলতে পারি যে ইরিগেশন কস্ট যদি 1 ইউনিট বৃদ্ধি করা হয় তাহলে প্রোডাকশন বৃদ্ধি পাবে, প্রোডাকশন উইল বি ইনক্রিজড, অথবা প্রোডাকশন উইল ইনক্রিজ বাই 2 ইউনিটস ফর 1 ইউনিট ইনক্রিজ ইন ফার্টিলাইজার। For 1 unit increase in fertilizer, production will increase 2 units on an average for 1 unit increase in fertilizer বা irrigation cost. এইভাবে আমরা বলবো। প্লাস যদি হয় তাহলে ইনক্রিজ বলবো, এই এক্স এর কথা অলওয়েজ ইনক্রিজ বলবো 1 ইউনিট ইনক্রিজের জন্য, ওয়াই এর কথা নির্ভর করে কোএফিশিয়েন্টের মান যদি প্লাস হয় তাহলে ইনক্রিজ বলবো অন এন এভারেজ এত ইনক্রিজ এত ইউনিট ইনক্রিজ, আর যদি মাইনাস হয় অন এন এভারেজ এত ইউনিট ডিক্রিজ। এই হলো ইন্টারপ্রিটেশন টেকনিক। এখন চলো রিগ্রেশনের কিছু প্রপার্টিজ আছে। পরীক্ষায় যেমন কোরিলেশনের প্রপার্টিজ আমরা এর আগে আলোচনা করেছি, পরীক্ষাগুলি আসে, পার্থক্য আসে, আবার প্রপার্টিজ আসবে। যেমন আমরা রিগ্রেশনের প্রপার্টিজের মধ্যে দেখো এই যে আছে প্রপার্টিজ, যেমন আমরা কি পড়েছি কোরিলেশন কোএফিশিয়েন্ট, আজকে রিগ্রেশন শেষ করে দিচ্ছি, মানে যেগুলি পড়াচ্ছি এগুলি আমরা নেক্সট ক্লাসে কালকে আমরা পড়বো টেস্ট হাইপোথিসিস টেস্টিং এর যে জিনিসগুলি পড়িয়েছি সেগুলির পরে আর কি টেস্ট, যেমন রিগ্রেশন কোএফিশিয়েন্ট, কোরিলেশন কোএফিশিয়েন্ট এগুলি টেস্ট করা। তারপরে ধরো মেয়েদের গড় ওজন হলো 50 কেজি, ছেলেদের গড় ওজন 56 কেজি বা 55 কেজি, তারপর কোনো পার্থক্য আছে কিনা, এইরকম ব্যাপারগুলি আমরা টেস্ট করা। তাহলে তোমাদের এগুলি আমি শিখালে প্র্যাকটিক্যাল করতে, যেদিন যখন সুযোগ হবে প্র্যাকটিক্যাল করার তখন তোমরা এগুলি করতে পারো। পরীক্ষায় এছাড়া থিওরিটিক্যালি আসে, প্র্যাকটিক্যালও আসে। এখানে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্টের যেমন কতগুলি প্রপার্টিজ পড়েছিলাম মনে আছে কিনা, যেমন কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট স্কেল, এই কথা ঠিক না, পড়েছি কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ স্কেল। আর রিগ্রেশন কোএফিশিয়েন্ট হলো যে এটা অরিজিনের উপর নির্ভর করে না কিন্তু স্কেলের উপর নির্ভর করে। রিগ্রেশন কোএফিশিয়েন্ট স্কেলের উপর নির্ভর করে, মানে কিছু ডাটা থেকে কিছু দিয়ে ভাগ করলে ডাটাকে ছোট করার জন্য তখন এটার উপর নির্ভর করছে, কিন্তু বিয়োগ করলে সমস্যা নেই।
তারপরে রিগ্রেশন কোএফিসিয়েন্টের আরেকটা প্রপার্টিজ ব্যাপারে এটা কিন্তু সিমেট্রিক প্রপার্টি ফলো করে না। অর্থাৎ তুমি যদি y কে ডিপেন্ডেন্ট ধরে x কে ইন্ডিপেন্ডেন্ট ধরো, মডেল ফিট করো, a আর b এর মান বের করো, তাহলে যে মান পাবে b এর বা a আর b এর যে মান পাবে, যখন তুমি x কে ডিপেন্ডেন্ট ধরে y কে ইন্ডিপেন্ডেন্ট ধরবা তখন কিন্তু একরকম মান পাবে না রিগ্রেশন কোএফিসিয়েন্টের। তাই বলা হয় রিগ্রেশন কোএফিসিয়েন্টস কি ডু নট ফলো, হ্যাঁ সরি, রিগ্রেশন কোএফিসিয়েন্ট ডাজ নট ফলো তোমার does not follow symmetric property, does not follow symmetric property। yes দিতে হবে, থার্ড পারসন তো, সিঙ্গুলার নাম্বার। ওকে, নেক্সট দেখো, তাহলে এখানে আমরা দেখো ভাগ করলাম, কিছু বিয়োগ করাকে চেঞ্জ অফ অরিজিন বলা, ভাগ করাকে স্কেল। তা আমরা এখানেও কোরিলেশনে যেরকম করেছিলাম এখানে করেছি, কিন্তু দেখো এই যে যেটা দিয়ে ভাগ করেছি সেটা কিন্তু আমাকে সূত্রের মধ্যে, সূত্র মানে সিম্পলিফিকেশন করার পর আমি এখানে পেয়ে গেছি রিগ্রেশন কোএফিসিয়েন্ট যখন y অন x কে u আর v এর মাধ্যমে প্রকাশ করলাম, তখন কিন্তু আমার দেখা যায় ভাগ করার ক্ষেত্রে যে কে আর এইচ দিয়ে ভাগ করেছি এই দুটো আমার এখানে এই সম্পর্কের মধ্যে রয়ে গেছে। তার মানে এটা নির্ভর করছে স্কেলের উপরে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট যখন প্রমাণ করেছিলাম যে ওখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ স্কেল, সেখানে কিন্তু আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ আমরা ইউ ভি দেখাতে পেরেছি। অর্থাৎ আমরা বড় বড় ডাটাগুলি নিয়ে এক্স আর ওয়াই এর কোরিলেশন কোএফিসিয়েন্টের যে মান পেয়েছিলাম, যদি আমরা ডাটাগুলি থেকে কিছু বিয়োগ করে দিই এক্স এর মান থেকে, আবার ওয়াই এর মান থেকে কিছু বিয়োগ করে দিই, আবার কিছু যদি ভাগ করে দিয়ে ছোট করি, নতুন যে দুইটা ভেরিয়েবল ইউ আর ভি পেলাম, এদের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্টের যে মান পাচ্ছি অরিজিনাল ডাটা নিয়ে বড় বড়, তাও কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা একই মান পাচ্ছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কিছু বিয়োগ করা, ভাগ করা কোরিলেশন কোএফিসিয়েন্টের মান প্রভাবিত হয় না এর দ্বারা। কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্ট বিয়োগ করলে প্রভাবিত হয় না, কিন্তু ভাগ করলে প্রভাবিত হয়। তাই বলা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট স্কেল। এইভাবে প্রপার্টিজ আর কোথায়, এটা তারপরে আরেকটা প্রপার্টিজ তোমাদের মনে আছে কিনা, যেমন ওই যে এই প্রপার্টিজ গুলো কোরিলেশনের ওখানে কিছু লিখে ফেলা হয়েছে একসাথে। যেমন ওই যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট যদি একটা 1 এর উপরে হয় তাহলে আরেকটা 1 এর নিচে হবে। যেমন দেখো এই যে এইটার মধ্যে কিন্তু কিছু প্রমাণ করতে গিয়ে কোথায়, এই যে এখানে দেখো, এখানে এখানে কোথায় কোথায় আছে এই যে প্রমাণটা করেছিলাম, এই যে এখানে যখন একটা দেখো জিওমেট্রিক মিন অফ টু ভ্যালুস ক্যান নট এক্সিড দ্য অ্যারিথমেটিক মিন, এটা না, এইভাবে না। এখানে তুমি বলবা যে এই যে দেখো কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্টস, এটা যেমন বলতে পারো। আবার তুমি এই জিনিসটাকে এই যে এখানে আছে দেখো, এভাবে বলতে পারো। এই দেখো এখানে দুইটা আছে, এই যে এখানে regression coefficient is greater than 1, then if one of the regression coefficient is greater than 1 the other must be less than 1, এটা একটা প্রপার্টি regression coefficient এর। তারপরে তুমি বলবে regression coefficient এর দুটো regression coefficient এর arithmetic মিনটা জিওমেট্রিক মিন থেকে, তাদের জিওমেট্রিক মিন থেকে বড় বা সমান, এটা আরেকটা প্রপার্টিজ। এইভাবে তোমরা এই চ্যাপ্টারে যেগুলি বিক্ষিপ্ত ভাবে আছে এগ্রিগেট করে রিগ্রেশন কোএফিসিয়েন্টের প্রপার্টিজ লিখবে আর আলাদা কোরিলেশন কোএফিসিয়েন্টের প্রপার্টিজ লিখবে। এই একই চ্যাপ্টার তো অ্যামালগেমেটিং করে ফেলেছে, একটার সাথে একটা মিশিয়ে ফেলেছে, তোমরা একটু একত্র করে লিখবে প্রপার্টিজ গুলো। আর আরেকটা যেমন প্রপার্টিজ রিগ্রেশন কোএফিসিয়েন্টের দেখা গেছে যে সিমেট্রিক প্রপার্টি ফলো করে না, তার মানে bxy is not equal to byx, অর্থাৎ রিগ্রেশন কোএফিসিয়েন্ট এই দুটো সমান না, এটা আরেকটা প্রপার্টিজ। এরকম প্রপার্টিজ
এই যে প্রপার্টিসটা আগে বলেছিলাম, প্রপার্টিস গুলি কিছু ডিফারেন্সের মধ্যে থেকে আনতে পারবে। চ্যাপ্টারে বিভিন্ন জায়গায় আছে, স্যার কেন জানি একত্রে এগুলিকে এগ্রিগেট করে না লিখে বিক্ষিপ্তভাবে লিখেছেন। দুইটা চ্যাপ্টারকে খুব একত্র করে একটা চ্যাপ্টার করেছেন, তো তাই এই দুরবস্থা হয়েছে। তো তোমরা একটু মাথা কাটিয়ে আমি যে বলছি এই জিনিসগুলি, কয়টা পয়েন্ট বলছি, বেশি না। যেমন একটা বললাম যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট স্কেলে একটা প্রপার্টিস। তারপরে আরেকটা প্রপার্টিস হলো যে রিগ্রেশন কোএফিশিয়েন্টস আর নট সিমেট্রিক। রিগ্রেশন কোএফিশিয়েন্টস আর নট সিমেট্রিক, অর্থাৎ এই যে বি বি ওয়াই এক্স আর সরি, এটা একটু লিখেই পেলি সূত্রটা, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা উপরের যেটা সব দুটো একই, উপরেরটা একই, এক্স এক্স বার, এটা এক্স বার, এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, এটা ঠিক আছে। কিন্তু নিচে এই অংশটা শুধু কি হচ্ছে, এক্স মাইনাস স্কোয়ার। আর যখন আমরা রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই লিখব, তখন এই দুটা রিগ্রেশনের মধ্যে এখানে উপরেরটা একই থাকবে, উপরেরটা যা আছে তা, নিচেরটা শুধু হবে ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, এইটুক পার্থক্য। এখন বলা হচ্ছে কি প্রপার্টিসে এই দুটা জিনিস এক না, এই দুটা জিনিস এইটা আর এটা সমান না, এটা হলো একটা প্রপার্টিস, যে এটাকে বলা হচ্ছে যে রিগ্রেশন কোএফিশিয়েন্টস আর নট সিমেট্রিক বাট কোলিশন কোএফিশিয়েন্টস আর সিমেট্রিক। মানে কোলিশন কোএফিশিয়েন্ট এক্স এর সাথে ওয়াই এর যে মান, ওয়াই এর সাথে এক্স এর একই মান পাওয়া যায়, কিন্তু রিগ্রেশন কোএফিশিয়েন্ট এক মান পাওয়া যায় না, তাই এটা সিমেট্রিক প্রপার্টি ফলো করে না। এটা হলো একটা প্রপার্টিস। আর আরেকটা প্রপার্টিস হলো কি, এই দুটা মানের মধ্যে, এই দুটা রিগ্রেশন কোএফিশিয়েন্টের মধ্যে একটা মান যদি একের বেশি হয়, একটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে আরেকটা কি হবে, আরেকটা লেস দেন 1 হবে। একটা যদি গ্রেটার দেন 1 হয়, একটা যে কোনো একটা, ধরো এক্স ওয়াই এক্স, এটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এইটা কি হবে, এটা লেস দেন 1 হবে, এটা আরেকটা প্রপার্টি। তারপরে কি, এই রিগ্রেশন কোএফিশিয়েন্ট দুটার জিওমেট্রিক মিনের সাথে অ্যারিথমেটিক মিনের সম্বন্ধ, যে অ্যারিথমেটিক মিন দেখা গেছে যে কখনো জিওমেট্রিক মিনের থেকে ছোট হতে পারবে না, জিওমেট্রিক মিনের সমান বা বড় হবে। এই দুটার অ্যারিথমেটিক মিন মানে এই দুটা যোগ করে দুইটি ভাগ করলে যদি জিওমেট্রিক মিন বের করো, দুইটা গুণ করে রুট করো, তাহলে দেখা গেছে অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের সমান বা তার থেকে বড় হবে, কোনো অবস্থায় ছোট হবে না। এটা আরেকটা প্রপার্টি রিগ্রেশন কোএফিশিয়েন্টের। তারপরে কোরিলেশন কোএফিশিয়েন্টের মান -1 থেকে +1 পর্যন্ত লাই করে, কিন্তু রিগ্রেশন কোএফিশিয়েন্টগুলোর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান হতে পারে। এইরকম প্রপার্টিসগুলো আর কি, তোমরা ডিফারেন্সের মধ্যে আছে কিছু, তারপরে চ্যাপ্টারে বিভিন্ন জায়গায় আছে, এগুলি আমি বলে দিয়েছি ম্যাক্সিমাম গুলি। তারপর আরো কোনো পয়েন্ট যদি তোমরা খুঁজে পাও অ্যাড করতে পারো, ঠিক আছে। ইন্টারনেট সার্চ করেও তোমরা রিগ্রেশন মডেল সম্বন্ধে আরো ধারণা নিতে পারো, আরো কিছু লেটেস্ট ইনফরমেশন তোমরা কালেক্ট করতে পারো, যেটা তোমাদের জন্য আরো হেল্পফুল হবে। তো রিগ্রেশন সম্বন্ধে এখানে আমি রাখছি। আর তোমাদের একটা অঙ্ক আসতে পারে, এই যে এরকম পরীক্ষা আসে মাঝে মাঝে, এটা একটু ধারণাটা দিয়ে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। 2-3 মিনিট লাগবে।
যেমন ধরো অনেক সময় দুইটা রিগ্রেশন ইকুয়েশন দিয়ে দেওয়া হলো, এরকম ধরো দুইটা রিগ্রেশন ইকুয়েশন একটা দেওয়া হলো এরকম 8x রিগ্রেশন ইকুয়েশন বা রিগ্রেশন লাইন, ফিটেড রিগ্রেশন লাইন, নো প্রবলেম, একই কথাই ব্যাপারগুলি। এখানে ধরো 10y প্লাস 66 ইজ ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন দেওয়া হলো এটা। আরেকটা রিগ্রেশন ইকুয়েশন দেওয়া হলো ধরো 40x মাইনাস 18y ইজ ইকুয়াল টু 214। এই দুটা রিগ্রেশন ইকুয়েশন দেওয়া হলো। এখন তোমাকে এখান থেকে কি বের করতে হবে? এই দুটা রিগ্রেশন ইকুয়েশনকে এমন ভাবে সাজাতে হবে যে তোমার এখান থেকে দুটাকে এইভাবে লিখতে হবে। দেখো ইকুয়েশন দুটাকে, একটাকে প্রথমে করতে হবে কি, এই যে y ইজ ইকুয়াল টু তোমাকে বাকি ওই অংশটা a আর b bx এই ফরম্যাটে সাজাতে হবে একটা, আর আরেকটাকে এই ফরম্যাটে সাজাতে হবে। x ইজ ইকুয়াল টু ধরো কি, দুটার মান তো একরকম হবে না, ধরো এটাকে a ড্যাশ d প্লাস b ড্যাশ y। এই তাহলে আমাদের এই দুটো ইকুয়েশনকে একটাকে কি করতে হবে, এই ওয়াইটা এই এক সাইডে বাম পাশে এনে ডান পাশে এ আর বি এক্স লিখতে হবে, আর আরেকটাকে এক্স ডিপেন্ডেন্ট ধরে এইভাবে ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ধরে লিখতে হবে। তারপর আমাকে কি করতে হবে, এখান থেকে অঙ্কটা আসতে পারে যে তোমাকে আর এর মান বের করো। দুটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান তো আমরা কত সেটা বের করো, এবং এর সাথে সাথে এটা আসতে পারে যে আর মানে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান কত, কোরিলেশন কোএফিসিয়েন্টের মান কত বের করতে বলতে পারে। তো স্বাভাবিকভাবে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান আমরা জানি r ইজ ইকুয়াল টু, আমরা জানি যে বি আর বি ড্যাশ এই দুটা গুণ করলে, বি আর বি ড্যাশ এই দুটা গুণ করলে আমরা কি পাবো, আর এর মান পাবো রুট করলে। হ্যাঁ, এখন অনেক সময় তুমি কিন্তু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দুটার গুণফল, তাহলে আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন আসতে পারে। কেউ যদি বলে স্যার এখানে তো আমি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এই দুটার গুণফল হয় তাহলে আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আসতে পারে, তাহলে কি করব? এখানে প্লাস মাইনাস সাইন আসতে পারে। যদি তুমি লিখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু বি ড্যাশ, তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবে আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে। তাহলে আমরা এখন কোনটা নেব, কোন চিহ্নটা নেব? আসলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট একটা যদি মাইনাস সাইন হয় তাহলে বাকিটা মাইনাস সাইন হবে। এরা দুইটা হয় প্লাস হবে আর নাহলে দুইটা মাইনাস হবে। তাই এরা যদি এই দুইটা যদি কখনো এই ভিতরের অংশটা নেগেটিভ আসবে না, একটা প্লাস একটা মাইনাস আসবে না। কেন? কারণ সূত্রের মধ্যে দুইটার উপরে একই জিনিস, নিচে স্কোয়ার টার্ম। এই দুইটা সূত্র একটু আগে যে লিখেছি, উপরে কিন্তু সাম অফ প্রোডাক্ট উপরে একই, তাই নেগেটিভ সাইন আসলে উপরে আসবে, নিচে দুইটার স্কোয়ার টার্ম। এখানে কিন্তু একটা লিখেছি আর কি, রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, আর একটা হলো এক্স অন ওয়াই। এই তাহলে এখন বলছি যে দুইটার সূত্রের এইটা এবং এটা বি এবং বি ড্যাশের সূত্রের উপরে একই জিনিস, কিন্তু নিচে দেখা গেছে একটা এক্স এর সাম অফ স্কোয়ার আর একটা হলো ওয়াই সাম অফ স্কোয়ার। তো সাম অফ স্কোয়ার ক্যান নেভার বি নেগেটিভ, কখনো নেগেটিভ হতে পারবে না। কাজে এই দুইটা টার্ম হয় দুইটা নেগেটিভ আসবে, নাহলে দুইটা পজিটিভ আসবে। এখন যদি দুইটা নেগেটিভ আসে তখন আমাদের এই চিহ্নের মধ্যে নেগেটিভ সাইনটা কনসিডার করতে হবে, আর যদি দুইটা পজিটিভ আসে তাহলে পজিটিভ চিহ্নটা কনসিডার করতে হবে। এই হলো কথা। বলে কেন স্যার? কারণ যদি দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট পজিটিভ সাইন আসে তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টটাও পজিটিভ হবে। কেন? কারণ কোরিলেশন কোএফিসিয়েন্টের সূত্রের মধ্যে উপরে যে জিনিসটা, রিগ্রেশন কোএফিসিয়েন্টগুলোর সূত্রেও একই জিনিস, তাই নিচের অংশ কোরিলেশন কখনো নেগেটিভ হতে পারে না, পজিটিভ স্কোয়ার টার্ম। কাজে রিগ্রেশন কোরিলেশনের এই ক্ষেত্রে এটা বড় মজার ব্যাপার যে যদি দুইটাই পজিটিভ সাইন আসে
কাজে এখানে সাইনটা হবে পজিটিভ, আর যদি দুইটা নেগেটিভ আসে সাইনটা আসবে নেগেটিভ। এই হলো কথা। কাজে এই অঙ্ক করবার ক্ষেত্রে তোমাদের তাহলে এরকম দুইটা রিগ্রেশন ইকুয়েশন সাজিয়ে নিবে, তারপর এই কোএফিসিয়েন্টটা বের করবে কত আসে মানটা, আর এইটাও বের করবে। এখন এই দুটা মান তুমি আর এর সাথে যে সম্পর্কটা কোলিশন কোএফিসিয়েন্টের সাথে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এই দুটার গুণফল, কাজে আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এটা। কাজে এই দুটা মান বসিয়ে দিয়ে তুমি রুট করবে কত পাও প্লাস মাইনাস এত, তখন গিয়ে তুমি আর এর মানটা পজিটিভ ধরবা নেগেটিভ ধরবা, নির্ভর করবে বি এর মানটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ মান নিবা আর এর মান, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ মান নিবে। এই হলো অঙ্ক। যদি পরীক্ষা আসে দুটো ইকুয়েশন দিয়ে লিখে রাখো, দুটো ইকুয়েশন দিয়ে তোমাদের এরকম কোলিশন কোএফিসিয়েন্টের মান বের করতে বলতে পারে, বা এখান থেকে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান বের করো এবং তার থেকে এই কোলিশন কোএফিসিয়েন্টের মানটা বের করে দেখাও। এই আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষা পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। স্যার সময় মনে হয় শেষ হয়ে শেষ যাচ্ছে। শেষ সময় শেষ, আমার পড়ানো শেষ। এই চ্যাপ্টারটা যেগুলি পড়েছি পার্থক্যটা পড়বা, গুরুত্বপূর্ণ। রিগ্রেশন কোলিশনের অনেক সময় যে এটা প্রপার্টিজ গুলি পড়বে, গ্রাফিক্যালি কোলিশন দেখানো ওগুলি পড়িয়েছি, আমি দেখিয়েছি মানে বিক্ষিপ্ত স্কেটার ডায়াগ্রাম এঁকে। আর হলো তোমার কোলিশন কোএফিসিয়েন্টের বিভিন্ন মানগুলি ব্যাখ্যা করা আর কি। আর কি আর ডেফিনিশন, দুইটারই ডেফিনিশনটা দরকার, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। আর কি আছে, আর হলো প্রপার্টিজ তো বললাম, পার্থক্যটা বললাম, অঙ্কটা দেখবে একটু, এগুলি মোটামুটি ভাবে পড়লে হয়ে যাবে। আর প্রমাণের মধ্যে, প্রপার্টিজের প্রমাণের মধ্যে ওই যে অনেক সময় কোলিশন কোএফিসিয়েন্ট বা রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বা স্কেল, এই ব্যাপারগুলি পরীক্ষায় আসে অনেক সময়। প্রমাণ করা যে কোলিশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ স্কেল, অথবা রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট স্কেল, এই প্রমাণ সহজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনিশনটা একটু লিখো না, তাহলে আর এই একটা দুইটা লাইন লিখে পাঠানো দরকার হচ্ছে না, 1 মিনিট লাগবে, লিখো না। Regression analysis is concerned লিখেছ? Regression analysis is concerned, 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 জি স্যার লিখছি স্যার। regression analysis is concerned with the study of the dependence of one variable on another variable for the purpose 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 of estimating, ESTIMATING, estimating and একটা অবলিক দ অর, অবলিক একটা হ্যাশ সাইন এরকম অবলিক, অর প্রিডিক্টিং, PREDICTING, predicting the mean, mean or average, AVERAG, average value of the former মানে ডিপেন্ডেন্টের যেটা ওটাকে ফরমার বলছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ফরমার, in terms, in আলাদা, terms, TERMS, terms of the known, KNOWN, known or fixed, FIXED, fixed
ভ্যালুস অফ দ্য লেটার। এই লিখতে পেরেছো? জি স্যার। আমি আবার বলে যাচ্ছি, রিগ্রেশন অ্যানালিসিস ইজ কনসার্নড উইথ দ্য স্টাডি অফ দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল অন অ্যানাদার ভেরিয়েবল ফর দ্য পারপাস অফ এস্টিমেটিং অ্যান্ড or oblique দিয়া or predicting the mean or average value of the former in terms of the known or fixed values of the latter. Thank you very much. কালকে তোমরা এত দেরি করে ঢুকিও না, একটু দয়া করে টাইম ম্যাপিক ঢুকিও, কারণ আমি না একটা ভার্সিটির প্রফেসর বোর্ডের সিলেকশন লেকচার অ্যাসোসিয়েট প্রফেসর বোর্ডের সিলেকশন কমিটির মেম্বার। তো অনলাইনে ভার্চুয়ালি তোমার ওই বোর্ডে অংশগ্রহণ করতে হবে, সিলেকশন বোর্ডে, যার কারণে তোমরা একটার সময় আমার টাইম দেওয়া, তো আমি যাতে আগেই 1:30টার দিকে ক্লাসটা শেষ করতে পারি, তাই টাইম ম্যাপিক তোমরা 12টা বেশি দেরি করো না আর কি, তাড়াতাড়ি করে ঢুকে পড়িও, ঠিক আছে? জি স্যার। উপমা আছো? ওয়ান স্যার ও আছে স্যার। ছিল হ্যাঁ স্যার, ও ছিল চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়ে গেছে। ঠিক আছে, দিয়ে দিলাম। এই একটু 3 Yes, sir. হ্যাঁ আচ্ছা, Yes, sir. দিয়েছি Sir, আছে sir. দিয়েছি। ওয়াইড আছো? 4 জি স্যার। 5 জি স্যার। এই শান্ত লাস্ট ক্লাসে ছিলে না? জি স্যার, লাস্ট ক্লাসে থাকা হয়নি স্যার, সমস্যা ছিল। 9 আছো? 9 জি স্যার আছি। 11 মির্জা। 12 ইয়েস স্যার। 14 আছো? মুখুদ্দিন। Yes, sir. Asi, sir. 15 গালিব। Sir, 14. দিয়েছি গালিব আছো? Yes, sir. Present, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 জি স্যার আছে। 23 আছো? আছে স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা, রাহেন আছো? 24 ইয়েস স্যার। 25 উপমা। তোমার করোনা প্রবলেম কাটেনি? না স্যার। কুবরা স্যার আছি। 27 Yes, sir. 29 31 Yes, sir. 29 নেই না? আচ্ছা, 33 Yes, sir. 31 দিয়েছেন স্যার। দিয়েছি। Sir, 33 Asi, sir. 29 দি নাই, শুধু 29 অ্যাবসেন্ট। 31 দিয়েছি, 33 দিয়েছি, 34 আলামিন অ্যাবসেন্ট। আলামিন ওয়াহিদ আলামিনের দেখছি না তো। আচ্ছা, 35 36 জামান তাসমিনা। Yes, sir. Yes, sir. ঠিক আছে, 37 সৌমিকা বিশ্বাস। স্যার ও ছিল স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। স্যার আজকে অনেকে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, ও ডিসকানেক্ট হয়ে গেছে স্যার।
38 38 আছো? রেদওয়ান নেই। সাদিয়া Yes, sir. Yes, sir. 38 আছে। আছো? আচ্ছা 40 আছো? Yes, sir. Sir, 38 আছে, 38। দিয়েছি 38 দিয়েছি। Sir, 40, sir. 37. দিয়েছি 40 দিয়েছি। এখন বলো সাদিয়া 39 দিয়েছি। জাহিদুল আছো? জাহিদুল ইসলাম Yes, sir. Yes, sir. 42 আছো? Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 48 Yes, sir. 50 আছি স্যার। দিয়েছি স্যার। 50 Yes, sir. 51 Sir. 52 মাশরুল Yes, sir. 55 Yes, sir. জাহান। ইস্টার জাহান কে? ইস্টার জাহান কণ্ঠটা ইস্টার জাহানের মনে হচ্ছে না। ইস্টার জাহান আছো? আজকে অ্যাবসেন্ট করে দিলাম ইস্টার জাহান। Sir, Easter John আছে তো? আছে? জি স্যার। আচ্ছা তাহলে প্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা 56 সিনথিয়া, জি স্যার। 59 জাহাঙ্গীর আলম। Yes, sir. এ আসিফ বাদ গেছে তো 58 জাহাঙ্গীর আলম। এ আসিফ আছো? আসিফ 58 অ্যাবসেন্ট। তারও ছিল 58 ছিল 58 ছিল স্যার। ছিল? আচ্ছা তাহলে দিয়ে দিলাম। এ ফারানা আছো? ফারানা 60 ফারানা। আরো ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। 61 সুচি। ইয়েস স্যার। মামুনুর রশিদ Yes, sir. 62। দিয়েছি। 63 মহিবুর রহমান দোহা। দোহা আছো? দোহা গতকালকে মানে লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিল। স্যার আছে স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছে ছিল স্যার। ছিল দোহা। আচ্ছা তাহলে দিয়ে দিচ্ছি। এ জয় কি? জয়ের কি খবর? জয় তো অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট করে দিলাম জয় দাসের। তানিয়া Yes, sir. তানবিরুল ইসলাম Present, sir. তামজিদ Present, sir. রোপ আব্দুর রোপ অ্যাবসেন্ট। আসিফ হাসান। Yes, sir. 73. হ্যাঁ 75 দিয়েছি। 75 Yes, sir. আচ্ছা। সাজ্জাদ হোসেন সাগর। ইয়েস স্যার। জান্নাতুল মাওয়া। ইয়েস স্যার। রনি আছো? ইয়েস স্যার। মুহিত আছো? মুহিত। Yes, sir. কাজী আছো? কাজী শামসুল ইসলাম। স্যার ও ছিল ডিসকানেক্ট হয়ে গেছে। কানেক্ট হতে পারছে না, স্যার। ঠিক আছে। সুস্মিতা তোমা আছো? ইয়েস স্যার। আফসানা। Yes, sir. হাফিজুল ইসলাম। ইয়েস স্যার। সাকিব। Yes, sir. হাসান। সাকিব আছো না? আচ্ছা Yes, sir. ঠিক আছে। ইয়েস স্যার। ওকে। ইরফান আকবর। ইরফান স্যার আছে স্যার, ও স্যার ওই যে নেটে ডিস্টার্ব করতে স্যার। আরো নেটের সমস্যা স্যার ছিল। আলিফ আছো? আলিফ 99 আলিফ। মিরাজ হাসান আলিফ
স্যার ও আছে। আচ্ছা, ফরিদ, ফরিদ অ্যাবসেন্ট। নাজিয়া বিলকিস, Yes, sir. সুমাইয়া খাতুন, Yes, sir. আরাফাত, আরাফাত অ্যাবসেন্ট সারা জীবন, শুধু 2 দিন প্রেজেন্ট ছিল। ফারাবি, Yes, sir. শরীফুল ইসলাম, Yes, sir. নাসরিন সুলতানা, ইয়েস স্যার। অসিত কুমার মন্ডল, Yes, sir. গোধূলি, ইয়েস স্যার। গোধূলি আছো? 53 বলেন নাই স্যার। ঠিক আছে, রাফি আছো? গোধূলি দিয়েছি। ইয়েস স্যার আছি। হ্যাঁ, রাফি আছো? সুমাইয়া জান্নাত তো আছো? জি স্যার আছে স্যার। ঠিক আছে। আর হলো রাফি আছো? রাফি, রাফি, রাফি নাই, অ্যাবসেন্ট। আবিদা সুলতানা, ইয়েস স্যার। ওকে। ঋত্বিকা, ওকে তো কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তাহলে আর কারো কোনো সমস্যা আছে? না থাকলে ওয়াইডকে বলি, আবার বলি, কালকে আমার একটু সিলেকশন বোর্ড আছে একটাই, ডিপার্টমেন্টে নেব, জাস্ট অনলাইনে অংশগ্রহণ করবো তো, অন্য ভার্সিটি। তো কারণে তোমরা একটু দেরি করে ঢুকিও না আর কি, যাতে আমি 10 থেকে 15 মিনিট আগে তোমাদের ছেড়ে দিতে পারি, এইভাবে আর কি একটু ঢুকিও। আর কালকে ইম্পর্টেন্ট ক্লাস করাবো, এটা দয়া করে তোমরা টাইমে একটু ঢুকিয়ে, এরকম 10-15 মিনিট দেরিতে ঢুকিও না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।